তুমি যে শারীরিক শ্রম দিচ্ছ, তুমি যে মানসিক শ্রম দিচ্ছ, সময় দিচ্ছ, সবগুলো কি কস্টিং। সবগুলোকে টোটাল অ্যামাউন্টে কনভার্ট করে, ভ্যালুতে কনভার্ট করে যেটা হয় সেটা হচ্ছে তোমার টোটাল কস্টিং। শুধু 6 লাখ টাকা তোমার কস্টিং না কিন্তু। আর তুমি চিন্তা করে দেখো, তুমি 6 লাখ টাকা যদি তুমি এখানে না দিতা, তা তুমি এই সময় তুমি চাকরি করে তুমি টাকা খরচ হতো না, উল্টো কি পাইতে আরো টাকা আর্ন করতে পারতা। সমাজে তোমার এজ গ্রাজুয়েট যে স্ট্যাটাস, তুমি সেটা পাইতা। তুমি কোথাও কোনো একটা জবে অ্যাপ্লাই করলে, তোমার অ্যাপ্লাই করতে হতো কি হিসেবে? অ্যাজ এ এইচএসসি পাস, তাই না? তো তুমি আইসিতে এই 4 বছর সময়, টাকা, শ্রম কেন দিচ্ছ? একটা ভ্যালুয়েবল সার্টিফিকেটের জন্য, তাই তো? যে সার্টিফিকেটটা ইন ফিউচার তোমার কেরিয়ারকে ডিলাইট করবে, তোমার বিভিন্ন অ্যাপ্লিকেশন সিভিটাকে তোমার কি করবে, তোমার ওয়েট গেইন করবে, এই উদ্দেশ্যিত। তাহলে ওই সার্টিফিকেটটা দিয়ে গেইন করা পর্যন্ত, কখন থেকে ইউনিভার্সিটি ভর্তি হওয়া থেকে তোমার যা কিছু তোমার ইনভেস্টমেন্ট, শারীরিক, মানসিক, আর্থিক, সাময়িক, সময় দিয়ে সবকিছু কিন্তু কি কস্ট। এখন বুঝছো? জি স্যার, বুঝছি। কস্ট নিয়ে আর কারো কোনো কথা আছে? নো স্যার। আচ্ছা, এখন আসো, কস্ট প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং সেন্টেন্সটা দেখেই তো আমি বুঝতে পারি কোনটা কি ধরনের কস্ট, তাই না? তাহলে বলো তো ম্যানুফ্যাকচারিং কস্টটা কি? স্যার, প্রোডাক্টটা বানাতে যা খরচ হয়েছে, মানে মেটেরিয়াল থেকে শুরু করে লেবারের যে খরচগুলো। আরেকজন বলো। স্যার, প্রোডাক্টটা ফিজিক্যালি শেপে আনতে যতটুকু খরচ গেছে। আরেকজন বলো তো। স্যার, আমি আজকে যা থিওরি ডিসকাস করতেছি, আমি কিন্তু নেক্সট ক্লাসে গিয়ে আমরা ম্যাথ, যারা অ্যাকশন, তারা যেন আমাকে কোশ্চেনটা না করে দিচ্ছে, ঠিক আছে যে নেই এটা কেমনে আসছে, আমি এটা রিপিট করবো না। ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারটা কোথায় হয়? ফ্যাক্টরিতে স্যার। ফ্যাক্টরিতে। সুতরাং সহজ কথা যদি আমি বলতে চাই, আমার ফ্যাক্টরির ভেতরে যা কস্টিং সবগুলো কি ম্যানুফ্যাকচারিং কস্ট। আমার ফ্যাক্টরির স্যার রেকর্ড করার কোনো সুযোগ নাই। যারা ক্লাসে প্রেজেন্ট থাকবে তারাই শুনতে পারবে। ক্লাসে প্রেজেন্ট না থেকে ক্লাস বুঝে তার তো কোনো রাইট নেই। তাহলে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ফ্যাক্টরি। তাহলে আমরা যদি এক কথা বলতে চাই, আমার ফ্যাক্টরি প্রেমাইজেস এরিয়ার মধ্যে, আমার ফ্যাক্টরির বাউন্ডারির মধ্যে আমার যত ধরনের কস্টিং সবগুলো কি ম্যানুফ্যাকচারিং কস্ট। সেটা র ম্যাটেরিয়াল কস্ট হতে পারে, সেটা আমার প্রোডাকশন ম্যানেজারের স্যালারি হতে পারে, সেটা আমার ইলেকট্রিসিটি বিল হতে পারে, সেটা আমার প্রোডাক্ট র মেটেরিয়াল নিয়ে আসার গাড়ি ভাড়া হতে পারে, সেটা আমার সিকিউরিটি গার্ডের বেতন হতে পারে, সেটা আমার ক্লিনারের বেতন হতে পারে, সেটা আমার মেশিন কেনার টাকা হতে পারে, সেটা আমার মেশিন ঠিক করার মেনটেন্যান্সের পেমেন্ট হতে পারে, এভরিথিং। আমার ফ্যাক্টরি প্রেমাইজেস এরিয়ার ভেতরে যে আমার যা কস্টিং, অল আর ম্যানুফ্যাকচারিং কস্ট। আর নন ম্যানুফ্যাকচারিং কস্টটা কি? আমার ফ্যাক্টরির বাইরে যে কস্ট গুলো হয়। যেমন আমি একটা প্রোডাক্ট তৈরি করে যে ফ্যাক্টরির মধ্যে রেখে দিই, তুমি জানবা? তুমি কি জানো যে আমি ফ্যাক্টরির মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করে রাখছি? নো স্যার। তা তুমি না জানলে তুমি কি আমার কাছ থেকে এটা বাই করতে আসবা? নো স্যার। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে, আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি এটা তোমাকে জানাতে হবে, মার্কেটিং করতে হবে। আমাকে সেটা তোমার বাসার আশেপাশে সবগুলোতে পৌঁছাতে হবে, তাই না? তুমি কি ইউনিলিভারের লাক্স সোপটা কি তুমি ইউনিলিভারের কালোজার ফ্যাক্টরি গিয়ে কিনে আনো? না স্যার, কোথেকে কিনো? পাশের দোকান থেকে স্যার। তোমার বাসার পাশের দোকান থেকে। তা তুমি যদি তোমার বাসার পাশে যদি লাক্স বিক্রি না করে, তুমি কি কালোঘর দিয়ে গিয়ে কিনে আনবা? না স্যার, আনবো না।
তাহলে তোমার বাসার পাশে পৌঁছানোর পর্যন্ত কস্টিং গুলো কি আমার ফ্যাক্টরির ভেতরের না বাইরে? বাইরের স্যার। এটা নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এক কথায় ফ্যাক্টরির ভেতরের যা কস্টিং তা ম্যানুফ্যাকচারিং কস্ট, ফ্যাক্টরির বাইরে আমার যা কস্টিং তা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আসো, ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে তিনটা পার্ট: ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট, ফ্যাক্টরি ওভারহেড। এটা ভালো করে বুঝে নিতে হবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে একটা ফিনিশড গুডস। ফিনিশড গুডস মানে বুঝো? ফিনিশড গুডস মানে হচ্ছে যে গুডসটা রেডি ফর সেল, মানে রেডি গুডস আর কি। এই গুডসটা আমি এখন কি করতে পারি? সেল করতে পারি। রেডি, এটা যে ফিনিশ গুডস। তাহলে একটা ফিনিশ গুডস কে দেখে এই প্রোডাক্টটা তৈরি করতে কি কি এলিমেন্টস ইউজ করা হয়েছে তুমি খালি চোখে আইডেন্টিফাই করতে পারো, ওইসব এলিমেন্টস গুলোর কস্টকে বলা হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট। আবার বলছি, একটা ফিনিশ গুডস কে দেখে সেখানে কি কি এলিমেন্টস ইউজ করা হয়েছে চোখে দেখা যায়, ওই এলিমেন্টস গুলোর কস্টিংটা হচ্ছে কি ডিরেক্ট মেটেরিয়াল কস্ট। যেমন তুমি যখন টেবিলের সামনে বসছো, তুমি কি টেবিলটা দেখো তো? তুমি তোমার টেবিলটা দেখে বলো তো টেবিলটা তৈরি করতে কি কি লাগছে যার চোখে দেখা যায়? স্যার ফ্লাইউড, প্লাইউড লাগছে, তারপর কাঠ, তারপর বার্নিশ, প্যারাক। বার্নিশ। প্যারা কি দেখা যায়? প্যারা না তো স্যার, দেখা না, যাওয়ার কথা দেখা- না। কিন্তু বোঝা যায়। না, বুঝে গেলে হবে না, তোমার খালি চোখে দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে দেখা। তাহলে বার্নিশটা দেখা যাচ্ছে, আর ওই যে উডটা দেখা যাচ্ছে, তাই তো? ইয়েস। আর কিছু দেখা যায় না। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলোর কস্টিংটা হচ্ছে কি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। বুঝছো এটা? না বুঝে বলবা। আর ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করতে যাদের সরাসরি হাতের স্পর্শ ছিল। তাহলে তোমার টেবিলটা বানাতে সরাসরি কাদের হাতের স্পর্শ ছিল? মিস্ত্রি, হেল্পার, ক্যারিয়ার, তাদেরই তো। তাহলে তাদের স্যালারিটা হচ্ছে কি ডিরেক্ট লেবার কস্ট। যাদের হাতের স্পর্শ ছিল তাদের স্যালারিটা হচ্ছে কি ডিরেক্ট লেবার কস্ট। এবার আসো ফ্যাক্টরি ওভারহেড। স্যার মেশিন গুলো না, হ্যাঁ মেশিন আমি আসতেছি। মেশিন গুলো তো তোমার কিসে বলছো তুমি? এটা মানে কোনটা কাজটা বলছো? আনতে বলছো ডিরেক্ট লেবারে না ডিরেক্ট ম্যাটেরিয়ালে? ও ডিরেক্ট লেবারে মনে হয় বলছে। না, ডিরেক্ট লেবার কেন হবে? লেবার বলছে আমি যাদের হাতের স্পর্শ ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ম্যান পাওয়ার, লেবার। লেবার মানে কি শ্রম, মানে শ্রম কে দেয়। আমরা কাদের শ্রমকে লিখে দিচ্ছি? মানুষের, তাই না? ইয়েস স্যার। আচ্ছা এখন আসো ফ্যাক্টরি ওভারহেড কস্ট। ফ্যাক্টরি প্রেমাইজেস এরিয়ার ভেতরে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এবং ডিরেক্ট লেবার কস্ট ছাড়া বাকি যা কস্ট সবগুলো কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেড কস্টে। যেমন তোমার টেবলটা কি প্যারাক ছাড়া বানানো সম্ভব ছিল? না। কিন্তু প্যারাকটা দেখা যায় নাই বলে আমরা ডিরেক্ট লেবার ম্যাটেরিয়াল আনি নাই, তাহলে কোথায় আসবে? প্যারাকের কস্টটা কোথায় আসবে? জি। ফ্যাক্টরি ওভারহেডে। তারপরে একটা করাত, করাত ছাড়া কি টেবিলটা বানানো সম্ভব ছিল? না হাতুড়ি ছাড়া কি বানানো সম্ভব ছিল? তারপর ডাইস মেশিন ছাড়া কি টেবিলটা বানানো সম্ভব ছিল? না। তাহলে এইসব কস্টিং গুলো কি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আসছিল? না, আসে নাই। তাহলে কোথায় আসবে এগুলো? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। আবার তুমি দেখো, শুধুমাত্র মিস্ত্রি আর হেল্পার এমনি টেবিলটা বানাইছে ব্যাপারটা কি এরকম? আমার প্রোডাকশন ম্যানেজার আছে না, আমার সুপারভাইজার আছে না, আমার সিকিউরিটি গার্ড আছে না, আমার ইলেকট্রিশিয়ান আছে না, তাদের স্যালারি কি ডিরেক্ট লেবার আসছিল? কিন্তু তাদের কাজগুলো ছাড়া কি আমার টেবিলটা বানানো সম্ভব ছিল? না, ছিল তাহলে না। ওই জন্য তাদের এখানে। স্যালারি তাদের স্যালারি গুলো কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেডে। সহজ কথায়, আমার ফ্যাক্টরির ভেতরে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এবং ডিরেক্ট লেবার কস্ট ছাড়া বাকি যত ধরনের কস্ট আছে সবগুলো কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেডে আসবে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি।
এই দুইজন ছাড়া কি বাকি সবাই বুঝছো? কোনো আওয়াজ নাই, তোমরা কি ক্লাসে আসো না ঘুমাই গেছো? আমি এটা বুঝছি। জি স্যার জি স্যার বুঝছো। গিজার আছে গিজার আছে ক্লাস নোট নিতে হবে স্যার, ক্লাস নোট না নিলে তুমি পরে রিপোর্ট করতে পারবে না। একটু ক্লাস নোট নিয়ে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো নন ম্যানুফ্যাকচারিং কস্ট, যেগুলো আমার ফ্যাক্টরির বাইরে হয়। দুইটা আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে মার্কেটিং এন্ড সেলিং কস্ট। স্যার মার্কেটিং কস্ট কি বলুন তো? হোয়াট ইজ মার্কেটিং? হোয়াট ইজ মার্কেটিং? অ্যাডভার্টাইজিং তারপর পাবলিকদেরকে ইনফ্লুয়েন্স করা যায় এটার ব্যাপারে, এরকম এটা বলা। তোমরা গত রমজানের ঈদে কে মার্কেটিং স্যার আমরা করছি। করছো? মার্কেটিং করছো না শপিং করছো? আচ্ছা সরি, শপিং করছি। শপিং করছি স্যার। তাহলে তুমি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি বলো যে আমি মার্কেটিং করতে গেছিলাম, মাথা আসবে না? আমরা যেটা করি হচ্ছে শপিং। যেমন বাঙালিদের তো মানে এটা কমন ফেনোমেন আছে, তারা যে কোনো একটা তোমার ভার্বের শেষে, তোমার নাউনের শেষে আইএনজি লাগিয়ে দিয়ে ওটাকে অ্যাডজেক্টিভ তৈরি করে দিতে চাই। আমি মার্কেটে গেছি কেন? মার্কেটিং করতে। বলবো আমি টয়লেটে গেছি কেন? টয়লেটিং করতে গেছি। তাই না? আমরা যেটা করি এটা শপিং, ওটা মার্কেটিং। মার্কেটিংটা কি? এটা তোমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়বা, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টারে আছে, ফুল চ্যাপ্টার মার্কেটিং, ডিটেল করতে হবে। মার্কেটিং হচ্ছে টু ক্রিয়েট ইন্টারেস্ট টু দ্য পিপল অ্যাবাউট দ্য প্রোডাক্ট। টু ক্রিয়েট ইন্টারেস্ট টু দ্য পিপল অ্যাবাউট দ্য প্রোডাক্ট। আমার প্রোডাক্টটা পিপল যাতে কিনে, সেজন্য তাকে উৎসাহিত করতে আমি যাই কিছু করি না কেন, তাই কি মার্কেটিং। এটা পজিটিভ মার্কেটিং হতে পারে, এটা নেগেটিভ মার্কেটিং হতে পারে। তো তুমি দেখবা টিভিতে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আছে না, খুব বিরক্তিকর। তুমি কি মনে করো এই বিরক্তি, এটা যে বিরক্তিকর, সবার কাছে বিরক্তি উদ্রেক করে, এটা এটা কি ওই কোম্পানির ওনারা জানা না? অবশ্যই জানে। তারপর তারা এটা কন্টিনিউ করে কেন? এই যে আমি তোমাকে বলতেছি ওই কোম্পানির একটা বিরক্তিকর, এটা বলতে গিয়ে আমি কি বলতেছি? ওই কোম্পানির নাম বলে বলতেছি না, প্রোডাক্টের নাম তোমাকে জানা দিচ্ছি না আমি। এইভাবে কি হচ্ছে, তার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানতেছে, চিনতেছে। আমরা নর্মালি কোনো একটা দোকানে গিয়ে নোন জিনিসগুলো কিনতে পছন্দ করি, তাই না? আর নোন কোনো কিছু কি আমরা পছন্দ করি? তুমি সবসময় ম্যাটাডোর প্যান দিয়ে লিখো। তুমি দোকানে গিয়ে যদি তোমার বলতে ভাই একটা কলম আসছে আবুল কোম্পানি, তুমি কিনবা? না, কি কিনবো না। আবুল কোম্পানি? এটা কোনো নাম শুনে নেই, এটা কিরকম আল্লাহ জানে, বাদ দেন। আমি যেটা চিনি, যেটা জানি ম্যাটাডোর, ওটাই আমাকে দেন। জি কিন্তু স্যার। ধরো তুমি একটা কনসার্টে গেলা, কনসার্টে গিয়ে দেখলা যখন স্পন্সর বাই আবুল কোম্পানি, আবুল আবুল বল প্যান, তুমি আবুল বল প্যানের কনসার্টে কোনো কাজ আছে? নো বল স্যার। পেন দিয়ে কনসার্টে কোনো কাজ আছে? কনসার্ট মানুষ যে গান শুনতে, নাচানাচি করতে, ফাইজলামি করতে, তাই না? কিন্তু তুমি কনসার্টে যতক্ষণ থাকতেছো, ততক্ষণ তোমার চোখের সামনে পড়ছে কি? তুমি যতবারে স্টেজের দিকে তাকাচ্ছ, ততবারে তোমার চোখে পড়তেছে কি? আবুল বল পেন। তার মানে তোমার মাথায় গেঁথে গেছে কি? আবুল বল পেন, আবুল বল পেন, তাই না? তুমি চিনতেছো। এরপর যখন তুমি দোকানে গেছো, দোকানদার বললো যে ভাই আবুল বল পেন নেবেন। তোমার মাথা বেড়ে কাজ করলো, আবুল বল পেন, এটা আমি চিনি, এই সময় আমি জানি, আমি দেখছি, আমি এটা নতুন না, এটা আমার জন্য নন। তা কি হচ্ছে? তুমি যখন কি করছো, আবুল বল পেনটা কিনতেছো। তাহলে আবুল বল পেন যদি কনসার্টে স্পন্সর করার মাধ্যমে মার্কেটিং না করতো, তুমি চিন্তা, তুমি জানতা? নো স্যার। না চিনলে, না জানলে তুমি কি চিন্তা? তো তোমাকে কেনার জন্য উৎসাহিত করতে যাই কিছু করো না কেন, তাই কি মার্কেটিং। তুমি দেখবে আমাদের বাসায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু কিছু লোকজন দেখবা দুই হাতে জিনিসপত্র নিয়ে আসে, আসে না? বিক্রি করার জন্য জি স্যার। যখন বাসায় যায়, দেখা টাকা। যায় তুমি দেখবা যে ওখানে ওই গ্রুপে দুইটা মেয়ে থাকবে, দুইটা ছেলে থাকবে, অথবা একটা মেয়ে একটা ছেলে থাকে। যদি তুমি দরজা খুলো, তাহলে ওই ফিমেলটা তোমার সাথে কথা বলবে। তোমার বোন দরজা খুলে, তাহলে ওই মেলটা কথা বলবে। এবং তারা এমন ভাবে কথা বলে যে তুমি কি, তোমার কথা শোনার তার সময় নেই। তারা মনে হয় 5 মিনিটে তোমাকে 1 ঘন্টা জিনিস বুঝে ফেলছে। আমি বলবো যে আপনি এটা আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আধা ঘন্টা একটা অফার আছে,
আপনি এটা 500 টাকার জিনিস আপনি আধা ঘন্টা মধ্যে কিনলে আপনার জন্য 100 টাকা। আধা ঘন্টা শেষ হয়ে গেলে আপনি অফারটা পাবেন না, অথবা ওই আধা ঘন্টা সারা জীবন শেষ হয় না। ইয়েস স্যার। দিস ইজ মার্কেটিং, দিস ইজ স্ট্র্যাটেজি। তোমাকে প্রোডাক্ট সেল না করলে তুমি খুব ভালো প্রোডাক্ট তৈরি করো, কোয়ালিটি খুব ভালো, বাট তোমার যদি সেল না হয় তোমার বিজনেস থাকবে? না স্যার। সুতরাং তোমার একটা বিজনেসের ফ্রন্ট লাইনে হচ্ছে কি সেলস। সেলস থাকলেই বিজনেস চলবে, তুমি কোম্পানি থাকবে, তুমি থাকবা। সেলস নাই, তোমার কোম্পানিও নাই, তুমিও নাই। এই জন্য ওদের কোম্পানি চাই তার সেলস কে ম্যাক্সিমাম করার জন্য। ঠিক আছে, যেমন তোমার আহ ধরো যে লাক্স, লাক্স এটা কোন কোম্পানি? ইউনিলিভার। লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? মিম মনে হয়। স্যার বিরাট আনুষ্কা বর্তমান। ইউনিলিভার মনে হয়, ইউনিলিভার। স্যার দেয়ার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন মডেল অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হিউজ ডিফারেন্স। মডেল হচ্ছে সে আমার কোম্পানির প্রোডাক্টের, এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, আমার যে অ্যাডভার্টাইজমেন্টটা 10 সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্ট ওটার জন্য সে আমার চুক্তি করতো, সে ওই 10 সেকেন্ডের জন্য আমার কাছে দায় করতো, এরপরে সে আমার কাছে লাইবল নয়। দে আর দ্য মডেল। আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমার একটা প্রোডাক্টের পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবে একজন, এবং সে আমার সেম প্রোডাক্ট, আমার প্রোডাক্টের মতো অন্য কোনো সেম প্রোডাক্টের অন্য কোনো কোম্পানির কি করতে পারবে না, প্রমোশন করতে পারবে না। ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিলেকশন ইজ এ ক্রুশিয়াল সিলেকশন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিলেক্ট করতে তোমাকে অনেক চিন্তা করতে হবে। যেমন লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? দীপিকা, এখন হচ্ছে দীপিকা। তাহলে দীপিকাকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইউনিলিভার পার ইয়ার, সরি পার মান্থ 3 কোটি রুপিস পে করে, প্লাস আদার ফেসিলিটি। তুমি দেখো নর্মাল আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট, তুমি নর্মাল পিপল যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখে, ধরো যে দীপিকা কি করলো, লাক্সে অ্যাড করলো, অ্যাডভার্টাইজমেন্ট করলো, নর্মাল পিপল কি মনে করে? ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে সে কি মনে করে, তার মাথায় কি চিন্তা আছে যে দীপিকা তার এই বিউটিনেস, তার এই সৌন্দর্য কেন? কারণ সে লাক্স ইউজ করে, তাহলে আমার কি করা উচিত? আমারও লাক্স ইউজ করা উচিত। সেন্স তো এটাই, তোমাদের এটাই তো মনে করে, তাই ইয়েস না? স্যার। আবার দেখো ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেমন তোমার প্রোডাক্টের প্রমোশন করে সেটা সেলকে আপ করতে পারে, তেমনি আবার ডাউন করতে পারে। যেমন তোমার আহ, যে ইয়া ছিল স্টার স্পোর্টস একটা অ্যাড দিত, কি নাম ছিল এটা? রিভাইটাল, রিভাইটাল, দেখছো তোমরা? রিভাইটাল, ওই ভিটামিন ট্যাবলেটটার প্রথমে হচ্ছে যুবরাজ সিং। যুবরাজ সিং একটি বডি বিল্ডার না, কিন্তু যখন তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিলেক্ট করলো, এরপরে ওই রিভাইটালটার সেল ধীরে ধীরে আকাশ উঠে গেল, মানে স্টেট হয়ে গেল, সেল অনেক বেড়ে গেল। সবাই কি মনে করলো যে যুবরাজ সিং তার এই বডি বিল্ডিং এর কারণ কি? কারণ সে এটা খায়, সুতরাং আমার খাওয়া উচিত, সেল বেড়ে গেল। কিছুদিন পর যুবরাজ সিং এর ক্যান্সার ধরা পড়লো, পরের দিন এটা সেল কি হয়ে গেল? মাটিতে নেমে গেল, ডাউন ট্রেন্ডে চলে গেল। কেন? কারণ তখন সবাই মনে করলো, চিন্তা করলো যে তার ক্যান্সার হয়েছে কেন? কারণ সে কি খায়? রিভাইটাল ভিটামিনটা খায়, সুতরাং এটা খাওয়া যাবে না। এই জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাক্টিভিটি গুলো একটা ফ্যাক্ট। ইয়েস স্যার। তাহলে এই যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে পে করতেছি, আমি অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, আমি বিলবোর্ডে ইনভেস্ট করতেছি, এগুলো কি আমার ফ্যাক্টরির ভেতরের খরচ না বাইরের খরচ? স্যার বাইরের খরচ। এটা কি নন ম্যানুফ্যাকচারিং কস্ট, সেলিং কস্ট। ওই যে সেলিং কস্ট, তোমার বাসার পাশে পর্যন্ত যে আমি আমার ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছি, এটা কি ফ্রিতে বসে যায়? এটা আমাকে এমআর পাঠাইতে হয়, এসআর পাঠাইতে হয়, ডেলিভারি ম্যান পাঠাইতে হয়, এগুলো কস্টিং আছে না?
ইয়েস স্যার, তাহলে এগুলো কি ফ্যাক্টরির ভেতরে না বাইরে? বাইরে। বাইরে। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, আমার ফ্যাক্টরির বাইরে আমার কিছু অফিস থাকে, সেলস অফিস থাকে, ওয়ার হাউস অফিস থাকে, মার্কেটিং অফিস থাকে, এইচআর অফিস থাকে, হেড অফিস থাকে। তাহলে এইসব অফিসের কস্টিং গুলো কি আমার ফ্যাক্টরি হয় বাইরে? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কি নন ম্যানুফ্যাকচারিং? পারা যাবে এখন? জি স্যার, পারা যাবে। আচ্ছা, এর বাইরে আরো কিছু কস্ট আছে, দেখো, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্টটা কি? ভেরিয়েবল কস্ট হচ্ছে তোমার যেটা নির্দিষ্ট না। যে কস্টটা ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যে কস্টটা ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট কোনটা? যে কস্টটা ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয় না, চেঞ্জ হয় হয় না। না। এই যে ফিক্সড কস্ট। যেমন ধরো আমি এখানে একদম দেখাচ্ছি, দেখো, ধরো আমি একটা প্যান তৈরি করছি। তো একটা প্যান তৈরি করতে আমার কি কি লাগে? প্লাস্টিক, ইঙ্ক, একটা ডাইস মেশিন, ফ্যাক্টরি ভাড়া নিচ্ছে, ফ্যাক্টরি লাগবে না আমার তৈরি করতে। আপাতত আমি 4টা ধরলাম। তাহলে এক পিস প্যান তৈরি, আমি যদি পুরো মাসে এক পিস প্যান তৈরি করি, আমার প্লাস্টিক লাগবে কতটুকু? 2 গ্রাম। আমি যে 100 পিস প্যান তৈরি করি, কতটুকু লাগবে? 200 গ্রাম। 200 গ্রাম। আমি যে এক পিস প্যান তৈরি করি, তাহলে ইঙ্ক লাগবে 5 গ্রাম। যে 100 পিস তৈরি করি, ইঙ্ক লাগবে 500 500 গ্রাম। গ্রাম। মেশিন, যে মেশিনটা আমি কিনছি 5 লাখ টাকা দিই, আমি যদি ওই মেশিনটাতে শুধুমাত্র একটা কলম তৈরি করি, এর দাম কত? 5 5 লাখ। লাখ। যদি আমি 100 প্যান তৈরি করি, তাও দাম কত? 5 লাখ। 5 লাখ। আমি যে ফ্যাক্টরি ভাড়া নিচ্ছি মাসে 10,000 টাকা দিয়ে, আমি যদি পুরো মাসে একটা কলম তৈরি করি, ভাড়া দিতে হবে কত? 10,000। যদি 100টা প্যান তৈরি করি, তাও ভাড়া দিতে হবে কত? 10,000। 10,000। তাহলে এখানে এই দুটো হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। কেন? এই যে ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়েছে, কস্টিং কি হয়ে গেছে, চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে। গেছে। আর এই দুটো হচ্ছে কি ফিক্সড কস্ট। এগুলো কস্টিং চেঞ্জ হইলো, সরি, ইউনিট চেঞ্জ হইলো কি চেঞ্জ হয় নাই, কস্ট কস্টিং চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয় নাই। যেমন ধরো আমার ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজারের স্যালারি যাবে 1 লাখ টাকা। আমি যদি পুরো মাসে আমি 10টা কলম বানাই, তাকে কি আমি স্যালারি কম দিতে পারবো? আবার আমি যদি 1,000 কলম বানাই, তাকে আমি স্যালারি বাড়াই দিব? না স্যার। ফিক্স, দিস ফিক্স কস্ট। বলা যাবে এখন? ইয়েস স্যার। এবার দেখো অপরচুনিটি কস্ট এবং সাঙ্ক কস্ট। অপরচুনিটি কস্ট হচ্ছে আমার একটা অপশন রিসিভ করার কারণে অন্য যে অপশনটা আমাকে ছেড়ে দিতে হয়, এটা হচ্ছে কি অপরচুনিটি কস্ট। যেমন তোমার কাছে 2টা জব অফার আসছে, একটা আসছে অ্যাপল থেকে, একটা আসছে ধরো মাইক্রোসফট থেকে। তুমি কি 2টা চাকরি জয়েন করতে পারবা? নো স্যার। একটা, যে কোনো একটা। তাহলে মাইক্রোসফট তোমাকে যেটা অফার করছে, তুমি অ্যাপলে জয়েন করার কারণে মাইক্রোসফটের সেই স্যালারিটা তুমি হারাচ্ছ, তাই না? ইয়েস স্যার। তাহলে এটা কি, ওটা তোমার জন্য কি অপরচুনিটি কস্ট। আমি এখন চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা সময় দিচ্ছি, তাহলে কি আমি চাকরি বেতনটা পাচ্ছি আর? না স্যার। তাহলে ব্যবসা করার কারণে আমি চাকরির বেতন, যে বেতনটা হারাচ্ছি, ওটা আমাদের কি অপরচুনিটি কস্ট। বুঝা গেছে? ইয়েস স্যার। সাঙ্ক কস্ট। বলেন স্যার ভেরিয়েবল কস্টে কি বলছিলেন যে? কোনটা কোনটা? ভেরিয়েবল কস্টটা? বের করছে ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে যে কস্টটা চেঞ্জ হয়ে যায়। ওই যে এক পিস প্যান তৈরি করলে 2 গ্রাম লাগে, কিন্তু আমার 100 পিস তৈরি করতে গেলে 200 গ্রাম লাগে। কস্ট চেঞ্জ হচ্ছে না? ও আচ্ছা, জি। স্যার বলেন। স্যার অপরচুনিটি তো শেষ নাই স্যার, এইটার কস্টটা মানে কাউন্ট করব কেন তাহলে? এখন ধরো আমি, যে আমি আমি আমার এক্সাম্পলে তোমাকে যেটা দিচ্ছিলাম, যে আমি এখন চাকরিতে আমি 1 লাখ টাকা পাই, আমি ব্যবসা শুরু করলাম, আমি ব্যবসায় সময় দিচ্ছি, তাহলে আমি চাকরি বেতনটা পাচ্ছি? আমি পাচ্ছি না। না তাহলে স্যার। আমার এই অপরচুনিটি কস্টটাকে আমাকে প্রোডাক্টের কস্টিং নিয়ে আসতে হবে। ব্যবসায় আমি সময় দেওয়ার কারণে, আমি যদি সময় না দিতাম, তাহলে একটা ম্যানেজার রাখতাম না, আমাকে জি ওই স্যার। ম্যানেজার স্যালারি দিতে হইতো না? জি তাহলে স্যার। এখন আমি ম্যানেজার না রেখে আমি আমি চাকরি ছেড়ে দিয়ে আমি এখন সময় দিচ্ছি, তাহলে আমি চাকরি যে বেতনটা পাইতাম, এখানে আমার কস্টিং হিসেবে এটাকে অ্যাড করতে হবে, প্রোডাক্টের কস্টিং নিয়ে আসতে হবে এটাকে। আর আমি যদি এটা না পাই, তাহলে আমি বেশি সময় দিব কেন?
কিন্তু স্যার এই কস্টিংটা আমি তো ইচ্ছা মতো দেখায় আমার প্রোডাক্টের কস্ট আরো বাড়াই দিতে পারি। না, ইচ্ছে মতো কেমনে দেখাবা তুমি? আমি আমার আমি যে জবে ছিলাম, ওই জবে যে আমাকে স্যালারি দিত, ওটা তো আমার যোগ্যতা অনুসারে। জি কোনো জবে কি তোমার যোগ্যতা হচ্ছে কম স্যালারি কেউ থাকে? অথবা না যোগ্যতা স্যার। হচ্ছে বেশি স্যালারি কোনো কোম্পানি দেয়? তার মানে তোমার যোগ্যতা ওই পরিমাণেই। আমি যে 1 লাখ টাকা পাচ্ছিলাম, ওই পরিমাণে আমার যোগ্যতা ছিল আসলে। তাহলে আমি ওই যোগ্যতা অনুযায়ী আমি ওখানে যে ছেড়ে আসছি, সেম পরিমাণ আমি এমন আমি এখানে কি অপরচুনিটি কস্ট হিসেবে দেখিয়ে সেটা আমাকে নিতে হবে এটা। আর জি তুমি স্যার, বলতে পারো বুঝতে স্যার, পারছি। তুমি বলতে পারো স্যার ব্যবসা তো আমার, আমি কেন নিবো? যে দিন শেষে যা লাভ হয় সবগুলো আমার। তুমি এই যে কস্টিং, তুমি দেখবা পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ এন্টারপ্রেনিয়র বিজনেস শুরু করে দিন শেষে হতাশ হয়ে ব্যবসা বন্ধ করে পালায় চলে যায়। কেন জানো? প্রপার কস্টিং করতে না পারার কারণে, প্রপার কস্টিং এর অভাবে। এই যে যেমন তুমি বললাম ব্যবসা করেছে না সব আমার টাকাই, আমি এখানে কস্টিং অপরচুনিটি কস্ট, এই কস্ট এই কস্ট কেন আনবো? তোমাকে এটা আনতেই হবে। কেন আনতে হবে না? তুমি ধরো যে আমি ফ্যাক্টরি দিলাম যে আমার খালাম্মার 5 তলা ছাদে, আমার খালাম্মা, আমি আমার খালাম্মার ভাগিনা বলে তিনি আমাকে, সেখানে উনি বাইরে ভাড়া দিলে পাইতে 1 লাখ টাকা, উনি আমাকে আমার ভাগিনা বলে আমাকে 20,000 টাকা দিয়ে ভাড়া দিচ্ছে। তাহলে আমি 80,000 টাকা কম দিয়ে পাইছি না? তাহলে আমি কি ভাড়া 20,000 দেখাবো না 1 লাখ দেখাবো? আমি যদি আমার খালাম্মা থেকে আনিতাম, তাহলে আমি এটা 1 লাখ টাকা ভাড়া দিয়ে হতো আমার থেকে। জি স্যার। আমি এটা খরচ দেখাবো 1 লাখ টাকায়, 80,000 টাকার তো সেটা আমার রেফারেন্সে, আমার গুডউইলের কারণে, আমার রিলেশনের কারণে আমি কম পাইছি, সেটা আমাকে নিয়ে ফেলতে হবে, কস্টিং দেখা ফেলতে হবে। আমার কস্ট দেখাবো আমি 1 লাখ টাকা, আমি ভাড়া পে করবো 1 লাখ, কিন্তু আসলে আমি ওকে 20,000, আর সেটা আমি নিব। আমি যেহেতু সময় দিচ্ছি, আমি আমার একটা স্যালারি দেবো ওই যে 1 লাখ টাকা, এটা মাসে আমি নিয়ে ফেলবো 1 লাখ টাকা। ঠিক আছে? এবার ধরো যে তোমার এটা, আমার প্রোডাক্টটা আমি ডেলিভারি দেওয়ার জন্য আমি নর্মাল ডেলিভারি ম্যানকে ডেলিভারি দিলে তাকে তোমার আহ ধরো ফর এক্সাম্পল 30,000 টাকা দিতে হয়। কিন্তু আমি কি করলাম কি, আমি অন্য একটা, আমার একটা বন্ধুর ডেলিভারি ভ্যান আছে, তার প্রোডাক্ট যাই, তার প্রোডাক্টের সাথে আমি আমার প্রোডাক্ট ঢুকে দিলাম, তাকে বললাম যে আমি তোমাকে 10,000 টাকা দিব, তুমি এটা এভাবে পয়সা দিও, সাপ্লাই দিও। তাহলে 30,000 টাকা যে আমি 20,000 টাকা কমাইছি, এটা কার কার কারণে কমাইছি? এটা কি মানে আমার রিলেশনে কমানো না, কারণ কমাইছি না? এটা আমার প্রাপ্য। আমি পেমেন্ট দেখাবো 30,000, কিন্তু ওকে দিব 10,000, 20,000 টাকা আমার। ঠিক আছে? এখন আসো, তা আমি দিয়ে 20,000 পাইলাম, ওইদিকে 80,000 পাইলাম, আমার স্যালারি 1 লাখ পাইলাম। ঠিক আছে? এগুলো আমি প্রতি মাসে পেয়ে যাচ্ছি। ব্যবসার লস হইলো, ধরো যে আমি ব্যবসায় 2 লাখ টাকা লস খেলে নেই মাসে, তারপরও আমি কি করতে পারবো? টিকে থাকতে পারবো। কারণ আমি তো ওদিকে 20,000, 80,000, 1 লাখ পাইছি। আমি নিজে, আমার নিজের বাসায় আমি নিজে খেয়ে পরে বাঁচতে পারলে তো আমি ব্যবসা করবো নাকি? নাকি আমি আমার বাসায় প্রতিদিন লস দিয়ে দিয়ে আমি আমার বাসা থেকে একদিন খান বিক্রি করে লস ফিল আপ করবো, আরেকদিন ফ্যান বিক্রি করে, আরেকদিন আমার জায়গায় বিক্রি করে, এরকম করে কি আমি ব্যবসা করতে পারবো? না স্যার। আমি টিকে না স্যার। থাকলে ব্যবসা টিকে থাকবে, আমি টিকে না থাকলে ব্যবসা টিকে থাকবে না। তাহলে কোম্পানি লস করলো, যেহেতু আমি বিভিন্ন ভাবে আমার গুডউইল, আমার যোগ্যতার কারণে আমি যা পাচ্ছি সেটা আমি টিকে দেখতে পাচ্ছি, তাহলে আমি নেক্সট মান্থে আরো ভালোভাবে কেন লস হইলো সেটা অ্যানালাইসিস করে আমি ভালোভাবে এফোর্ট দিয়ে ব্যবসা আমি কন্টিনিউ করতে পারবো। তাই তো? ধরো যে আমি 1 লাখ টাকাও নিলাম না, আমার বিজনেস যা হোক সব আমার তো। 80,000 টাকাও নিলাম না, না আমি 20,000 টাকা ভাড়া দিচ্ছি, আমি বাইরে কেন নিবো? আমি 30,000 টাকার মধ্যে 10,000 টাকায় দিলাম, 10,000 টাকা যেটা নিলাম না, আমি কিছু নিই নাই। মাসে দেখা গেলো ব্যবসা লস হলো, আমি কিছু পাইনি, কিছু পাইছি আমি? কিছু লস হয়েছে? তাহলে আমার তো এখন মানে বাসার চাউল কেনার টাকাও নেই। তাহলে আমি কি খালি পেটে তোমার উপোস থেকে ব্যবসা করতে পারবো? তাহলে যেটা লস হচ্ছে ওই লস আমি কিভাবে কভার কিভাবে করবো? আর আমার তো কিছুই নেই। দিস দ্য প্রপার কস্টিং। তুমি প্রপার কস্টিং করতে পারলেই তুমি সাস্টেইন করতে পারবা, তুমি ইন ফিউচার বিজনেসটাকে ডেভেলপ করার প্ল্যান করতে পারবা। আর তুমি যদি প্রপার কস্টিং করতে না পারো, তোমাকে ওই প্রথম 2-1 দিন ব্যবসা লাভ দেখে তুমি খুশি হয়ে যাবা, এরপর আবার লস দেখে তুমি হতাশ হয়ে আর ব্যবসার প্রতিষ্ঠানে যাবা না আর। স্যার বুঝতে পারছি স্যার। একটা কোশ্চেন, যদি
আমার নিজের একটা ব্যবসা থাকে, আমার একটা অফিসও আছে। তো হুম। আমি যদি অফিসটা ভাড়া নিতাম তাহলে আমার 10,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। এখন যেহেতু এই অফিসটা আমার নিজের, তো এটা কি আমি কষ্টের মধ্যে ধরবো কিনা? অবভিয়াসলি, কিন্তু আমার অবভিয়াসলি তুমি কস্ট এটা ভাড়া দেখাও 10,000, 10,000 টাকা তুমি প্রতি মাসে তুমি নিয়ে নেবা। জি স্যার। আমি তো তোমাকে প্রথম ক্লাসে বলছি তোমাদেরকে, বিজনেস আলাদা, তুমি আলাদা। বিজনেস আর তুমি যদি নিজে একসাথে মিলাই ফেলো, ওই ব্যবসা বিজনেস সাস্টেন করবে না। তোমার চিন্তা করতে হবে আমি আলাদা, বিজনেস আলাদা। তোমার মনে করতে হবে বিজনেসটা আমার না, আমি বিজনেস ভাড়া দিয়েছি যে। বাসা আমার, ঠিক আছে, বিজনেস আমার, মনে করতে হবে বিজনেস তো আমার না। বিজনেস আলাদা একটা পার্ট, আলাদা সত্তা, আলাদা একটা আইডেন্টিটি। তাকে আমি ভাড়া দিছি, তাকে আমি ভাড়া নেব। এই যে তোমার বড় বড় কোম্পানিগুলোতে যে মালিকরা ইনভেস্ট করে 100 কোটি টাকা, সে 100 কোটি টাকার বিপরীতে প্রতি মাসে 100 কোটি টাকা ব্যাংকে রাখলে যে টাকা পাইতো, সেম টাকা সে প্রতি মাসে নিয়ে ফেলে। কোম্পানি লস হোক আর লাভ হোক, এটা তার দেখার বিষয় না। কারণ সেই টাকাটা বিজনেসকে না দিলে সে টাকাটা কোথাও পাইতো? ব্যাংকে রাখতো না। 100 কোটি টাকা সে ব্যাংকে রাখতো, সেখান থেকে সে প্রতি মাসে 1 কোটি টাকা পাইতো না। সে 1 কোটি টাকা উত্তোলন দেখে নিয়ে ফেলবে প্রতি মাসে। এরপর আমি যখন দেখি কোম্পানির লস হয়েছে, লস মানে হচ্ছে ওই যে মালিকের পক্ষের যেটা ইনভেস্টমেন্ট, ওইটার এগেনস্টে সে যা নেওয়ার, সে নেওয়ার পর লস হয়েছে। ঠিক আছে, এখন যদি তুমি বলো স্যার আমার বিজনেস ইনভেস্ট করছি 10 লাখ টাকা, এই বিজনেস চলতেছে, চলবে, আমি এক সময় গিয়ে লাভ পাবো? নো। তোমাকে বিজনেসে কস্টিং দেখাতে হবে যে এই তোমার মনে করতে হবে যে বিজনেস টাকাটা ব্যাংক থেকে লোন নিচ্ছে, তোমার থেকে না নাই। বিজনেস টাকাটা ব্যাংক থেকে লোন নিচ্ছে, তার ব্যাংক থেকে লোন নিলে প্রতি মাসে তাকে ইন্টারেস্ট পে করতে হতো না ব্যাংকে? যেটা পে করতে হতো সেটা সে তোমাকে দিয়ে ফেলতে হবে, কোনো যদি কিন্তু ছাড়া। বুঝতে পারছি? জি স্যার। এইভাবে যদি তুমি কস্টিং করতে পারো, তাহলে দেখবা যে তোমার বিজনেস দাঁড়ায় যাবে। আদারওয়াইজ দেখা যাবে যে একদিন ক্যাশ পাইছো, একদিন ক্যাশ পাও না, একদিন মাথা গরম হয়ে যাবে, কি বলো যে ছেলে ছেলে করবা, এগুলো করে বিজনেস হবে না। নেক্সট, সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট হচ্ছে প্ল্যানিং কস্ট বাট নট ইন্ট্রোডিউস। ধরো যে আমার একটা 5 কাঠা বাড়ি, 5 কাঠা প্লট আছে, কিন্তু ধরো আমি একটা বাড়ি করি। আমি কি ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিলাম যে আমি তোমাকে 1 লাখ টাকা দিব, তুমি একটা প্ল্যান করে দাও, একটা ক্যাশ ফ্লো এস্টিমেট করে দাও যে আমি 20 বছর এখান থেকে আমি কত টাকা পাবো, আমার ইনভেস্টমেন্ট অনুযায়ী সেটা কেমন হবে। সেটা করে দিল, করে দেবো, দেখলাম যে না আমার ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে 20 কোটি টাকা, কিন্তু আমি 20 বছরে মিলে পাচ্ছি এখান থেকে 5 কোটি টাকা, এটা লস প্রজেক্ট, ওই করবো না। তাই বলে কি তুমি ইঞ্জিনিয়ারের 1 লাখ টাকা কি তুমি না দিয়ে পারবা? তার তাকে যদি তুমি 1 লাখ টাকা দিবে, এটা তুমি কোন খাতে খরচ দেখাবা? তুমি তো প্রজেক্টে শুরু করতেছো না। এটা হচ্ছে সাঙ্ক কস্ট, প্ল্যানিং কস্ট বাট নট, বুঝা গেছে? স্যার এটা এটা আরেকটু আবার বুঝুন তো স্যার। সেটা প্ল্যানিং বুঝি। কস্ট, প্ল্যানিং কস্ট বাট নট ইন্ট্রোডিউস। আমি প্ল্যান করার জন্য যে কস্ট আমার হয়েছে, কিন্তু সে প্ল্যানটা যদি আমি এক্সিকিউট না করি, ওই বাড়িটা ধরো যে ওই বাড়িটা আমি যদি করতাম, তাহলে আমার এই যে ইঞ্জিনিয়ারিং এর খরচটা আমার ইনভেস্টমেন্ট হিসেবে চলে আসতো, দেখাতে পারতাম। এখন আমি বাড়ি করতেছি না আর, তাহলে আমি ইঞ্জিনিয়ারকে যে আমি 1 লাখ টাকা দিচ্ছি, ওটা আমি আহ কি করবো, ওই খরচটা আমি কোথায় দেখাবো? এটা হচ্ছে সাঙ্ক কস্ট। স্যার এটা এক্সপেন্সে চলে যাবে না? না, এক্সপেন্স কিসের এক্সপেন্স? আমার তো প্রজেক্ট শুরু হলে না এক্সপেন্স দেখাতে পারবো আমি, আমাদের প্রজেক্টই হচ্ছে না। স্যার এটা তাহলে কি লস হবে আমার, যে আমি কাজটা করতেছি না এই জন্য? এটা সাঙ্ক কস্ট হিসেবে দেখাতে হবে, তোমার অন্য কোনো আইডেন্টিটির সাথে এটা অ্যাড করতে হবে এজ এ। ওকে, এবার আসো আমরা এই সেগমেন্টে যে ম্যাথ করবো। ম্যাথটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। এটা কি? কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, একটা গুডস কে সেল করা পর্যন্ত কি পরিমাণ কস্ট, সেটা আমাকে বের করতে হবে। এখানে দেখো 3টা কলাম, 3টা কলাম না, এখানে কিন্তু ডেবিট ক্রেডিট নেই। এটা হচ্ছে ইনার কলাম, এটা হচ্ছে আউটার কলাম, আর এটা হচ্ছে পার্টিকুলার। দেখি, ইনার কলাম, এটা হচ্ছে আউটার কলাম। ইনার কলামে কোনগুলো আসবে, আউটার কলামে কোনগুলো আসবে?
এই দেখো ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আমাদের কস্ট কয়টা ছিল? 3টা না? জি স্যার। এখানেও 3টা, প্রথমে 3টা হেডিং কস্ট থাকবে, দেখছো, ডেরিভেটিভ কস্ট। এটা কিছু সাব হেডিং থাকবে, ওই সাব হেডিং গুলো বসবে ইনার কলামে। তারপরে এগুলো যোগ বিয়োগ করে যেটা ফাইনাল পয়েন্ট পেয়ে যাব সেটা বসবে কোথায়? আউটারে। আবার 2 নম্বরে গিয়ে দেখো, ওই যে 2 নম্বরে ডিরেক্ট লেবার কস্ট, দেখছো? ইয়েস তাহলে স্যার। ডিরেক্ট লেবার কস্টে নর্মালি কোনো সাব হেডিং থাকে না। সাব হেডিং না থাকলে এগুলো কোথায় বসবে? সরাসরি আউটারে বসে যাবে। আবার দেখো 3 নম্বর কি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডে সাব হেডিং আছে, সাব হেডিং গুলো কোথায় বসছে? ইনার কলামে। এগুলো যোগ বিয়োগ করে আমি যখন ফাইনালি পাবো ওটা কোথায় বসছে? আউটার কলামে। স্যার 2 নম্বরের নিচে স্যার প্রাইম কস্ট একটা দেওয়া আছে, এটা মানে কি? এটা হচ্ছে প্রাইম কস্ট, হচ্ছে তোমার ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এবং ডিরেক্ট লেবার কস্টকে একত্রে বলা হয় প্রাইম কস্ট। ঠিক আছে স্যার, ওকে, ঠিক আছে স্যার। এখন দেখো এটা একটু বুঝে নাও। এটা এই ফরম্যাট, আমরা কিন্তু এই ফরম্যাটে ম্যাথ করবো। ফরম্যাট আমি বুঝে দিচ্ছি, এই ভালো করে খেয়াল করো এটা। প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ওই যে 1 নাম্বারটাই, তাই তো? ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টে প্রথমে কি আসবে? বিগিনিং ইনভেন্টরি। ইনভেন্টরি একটু একটু নোট ডাউন করতে হবে। ইনভেন্টরিতে তোমার কোশ্চানে ইনভেন্টরি নামও থাকতে পারে, র ম্যাটেরিয়ালস নামও থাকতে পারে, আবার ম্যাটেরিয়ালস নামও থাকতে পারে। কি থাকতে পারে? র ম্যাটেরিয়ালস নামও থাকতে পারে, ম্যাটেরিয়ালস নামও থাকতে পারে, আবার ইনভেন্টরি নামেও থাকতে পারে। এটা সেম কথা, র ম্যাটেরিয়াল। ওকে, তাহলে বিগিনিং ইনভেন্টরি হচ্ছে আমি যখন এই বছর শুরু করতেছি 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি থেকে কি আমার গত বছরে আমার যা র ম্যাটেরিয়াল কিনছিলাম সবগুলোকে আমি ইউজ করে বলছিলাম? না, করি নাই। আমার 31শে ডিসেম্বর কিছু র ম্যাটেরিয়াল রয়ে গেছিল না? হ্যাঁ, জি। হয়ে গেছে। তাহলে সেগুলোকে আমি কি ফেলে দিব, ধ্বংস করে দিব? না তাহলে আমি স্যার, কি করবো? পরবর্তীতে ইউজ তাহলে করব। আবার পরের বছর ইউজ করবো না? তাহলে Yes. পরের বছরের জন্য সেগুলো কি? বিগিনিং ইনভেন্টরি। পরের বছরের জন্য সেগুলো কি? বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি। তাহলে বিগিনিং ইনভেন্টরি প্লাস, এরপর কি দেখো, পারচেস। আমি গত বছর থেকে এই বছরে যা পাইছি ওগুলো দিয়ে শুধু আমি চলবো? না স্যার, আমাকে আর কিনতে হবে না কিনতে র হবে স্যার। মেটেরিয়ালস। তাহলে প্লাস পারচেস অফ র মেটেরিয়াল, পারচেস করলাম। তারপরে কি? পারচেস রিটার্ন। আমি যা পারচেস করছি সেখানে কতগুলো নষ্ট, ভাঙ্গা, ডিফেক্টিভ থাকতে পারে না? থাকতে পারে স্যার। ওগুলো আমি যার থেকে কিছুটা আমি কি করবো? ব্যাক করবো? ব্যাক দিব না? আমি ওগুলোকে আমি রাখবো? না স্যার। তাহলে মাইনাস পারচেস রিটার্ন। তারপর পারচেস ডিসকাউন্ট। পারচেস ডিসকাউন্ট। অনেক সময় কোম্পানি অফার দেয় আমাকে যে ভাই আপনি আমার থেকে যদি 5 লাখ টাকার মাল একসাথে কিনেন আমি আপনাকে 20,000 টাকা ডিসকাউন্ট দিব। জি স্যার। তাহলে আমি যে ডিসকাউন্ট পাইছি ওই টাকা আমি বেঁচে গেল না? ইয়েস স্যার। তাহলে মাইনাস পারচেস ডিসকাউন্ট। তারপর ফ্রি রাইট ইন। ট্রেড ইন, এটাই বুঝতে হবে। ট্রেড ইন এর অপর নাম হচ্ছে ট্রান্সপোর্ট ইন, লিখে রাখেন। ট্রেড ইন এর অপর নাম হচ্ছে ট্রান্সপোর্ট ইন। ট্রেড ইন হচ্ছে আমার ফ্যাক্টরিতে র মেটেরিয়ালস নিয়ে যেসব গাড়ি ঢুকবে ওসব গাড়ি ভাড়া আমাকে পে করতে হবে। আমার ফ্যাক্টরির র মেটেরিয়াল নিয়ে, মেশিনারিজ নিয়ে, মানে আমার ফ্যাক্টরিতে আমি যা কিছু আনবো সেগুলো গাড়ি করে আনতে হবে না? তো সেগুলো গাড়ি ভাড়া আছে না? গাড়ি ভাড়া কে দিবে? আমি দিব তো। জি স্যার। এই যে ট্রেড ইন। আবার ট্রেড আউট আছে একটা। ট্রেড আউট এর অপর নাম হচ্ছে ট্রান্সপোর্ট আউট। আমার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে যেসব গাড়ি বাইরে যাবে ওসব গাড়ি ভাড়া কিন্তু আমি দিব না। তুমি আমার কাছ থেকে 100 প্যাকেট বিস্কিট কিনছো, সেই বিস্কিট তুমি গাড়ি করে নিয়ে গেছো, ওটা গাড়ি ভাড়া আমি দিব? না না, স্যার। যে নিয়ে গেছে সে দিবে। হ্যাঁ, তাহলে ওটা আমার, তাহলে মনে রাখতে হবে ট্রেড আউট অথবা ট্রান্সপোর্ট আউট কখনোই এই স্টেটমেন্টে আসবে না, এটা মনে রাখতে হবে। ওকে, ওকে স্যার। তাহলে যে পাস করলাম ট্রেড ইনটা মাইনাস স্ট্যান্ডিং ইনভেন্টরি। এই বছরের শেষে আমার কিছু আমার রয়ে যাবে না আনইউজ, ইয়েস স্যার। ওটা আমি কি করে দেবো? মাইনাস করে দেবো। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল, এই হেডিং কস্টটা, এটা আমি এখানে পাচ্ছি।
কিভাবে পাচ্ছি? এইগুলো যা করছি এগুলো প্লাস মাইনাস করে ধরো আমি হেডিং কস্ট পাচ্ছি, এটা আমি কোথায় বসাবো? অর্ডার করলাম। তাহলে আমার র মেটেরিয়াল কস্ট কোনটা? এই যে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট কোনটা? এটাই। সেটা সাব হেডিং গুলো লিখবো ইনার কলামে, এগুলো যোগ বিয়োগ করে যেটা পাবো ওটা কোথায় লিখবো? আউটার outer কলাম। column। নাম্বার 2, ডিরেক্ট লেভেল। ডিরেক্ট লেভেলে কোনো সাবটাইটেল থাকে না নরমালি। তাহলে যেটা কোথায় দরকার করে কোথায় কোথায় বসবে? অর্ডার কলাম। আর ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেভেল একত্রে যোগ করে আমরা কি পাই? প্রাইম কস্ট। ঠিক আছে? এবার হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কি বলছিলাম? ফ্যাক্টরির ভেতরে ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার ছাড়া বাকি যা কস্ট আছে সবগুলোই কি ফ্যাক্টরি ওভারহেড। আমি এখানে কিছু টাইটেল দিছি, এগুলো তোমার না দেখলেও চলবে। তুমি ফ্যাক্টরি ওভারহেড বের করার সময় কোশ্চেনে কি করতে হবে? কোশ্চেনের প্রথম থেকে দেখে দেখে আসতে হবে যে কোনটা ফ্যাক্টরির ভেতরের কস্ট কিন্তু ডিরেক্ট লেবারও আসে নাই, ডিরেক্ট ম্যাটেরিয়ালও আসে নাই, সেগুলো কোথায় বসবে? সেগুলো এখানে আসবে। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এগুলো যোগ করে আমি এখানে বসাবো। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এবং প্রাইম কস্ট আমরা কি পাবো? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। কি পাবো? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপর প্লাস করবো কি? বিগিনিং ইনভেন্টরি অফ ডব্লিউআইপি। ডব্লিউআইপি লিখতে হবে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে ধরো আমি শার্ট তৈরি করি। এখন ধরো 31 ডিসেম্বর সকালে আমি 100টা শার্ট তৈরি করার জন্য মেশিনে ইনপুট দিচ্ছি। 31 ডিসেম্বর রাত 12টায় আমার কি স্টেটমেন্ট পৌঁছে যাবে না এই বছরে? জি স্যার। এখন 12টা বাজে গিয়ে দেখা গেলো যে আমি মেশিন অথবা সিস্টেম আমাকে 80টা শার্ট দিল রেডিমেড, রেডি করে। তাহলে বাকি 20টা আমি ইনপুট দিলাম 100টা, আউটপুট পেলাম 80টা, বাকি 20টা কোথায়? ওয়ার্ক ইন প্রসেস। বাকি 20টা কি নষ্ট হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে? না, এগুলো সিস্টেমে আছে। এগুলো আমি এখন পাচ্ছি না, বাট কালকে পাচ্ছি। কালকে তো আমার কি নেই, এই বছরের এস্টিমেট আগামীকালটা আসবে না। তাহলে আমি কি দেখাবো? তাহলে আমি গত বছরের আমি যখন এই বছর শুরু করতেছি জানুয়ারি 1, তখন গত বছরের লাস্টে সিস্টেমের মধ্যে যেসব প্রোডাক্ট রয়ে গেছিল যেগুলো আমি এই বছরের শুরুতে পাবো, সেগুলো আমার কি করতে হবে? প্লাস করতে হবে না? ইয়েস স্যার। প্লাস ডব্লিউআইপি বিগিনিং। আমার এই বছরের শেষে আমি যখন 31 ডিসেম্বর যখন আমি এস্টিমেট পোস্ট করতেছি, তখন আমার কিছু প্রোডাক্ট সিস্টেমে রয়ে যাবে না? ইয়েস স্যার। ওটা আমি মাইনাস করে দেবো, কারণ আমি এই বছর পাচ্ছি না, আর ওটা মাইনাস করে দেবো। তো আলটিমেটলি আমি কি পাচ্ছি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এগুলো প্লাস মাইনাস করে প্লাস করতে হবে। প্লাস বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। আমি গত বছর আমি যা প্রোডাক্ট তৈরি করছিলাম সবগুলোকে আমি সেল করতে পারছিলাম? নো স্যার। কিছু প্রোডাক্ট আমার রয়ে গেছে না? তো ওগুলোকে আমি ফেলে দিব? ওগুলো না। রয়ে গেছিল, ওগুলো আমি এই বছরের শুরু থেকে গেলাম এগুলো বিক্রি শুরু করবো না? তাহলে জি এই বছরের শুরুতে আমি গত বছরের আনসোল্ড কতটুকু পাইছিলাম জিনিস, ওগুলো আমার এখানে প্লাস করতে হবে। প্লাস বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। ওকে? বুঝিনি, এটা একবার বলুন তো। গত বছরের শেষে আমার যেসব ফিনিশ গুডস আনসোল্ড রয়ে গেছিল, আচ্ছা, ওগুলো আবার ফিনিশ এই গুড। বছরের আচ্ছা, শুরুতে, হ্যাঁ, ওগুলো আবার এই বছরের শুরুতে আমার স্টেটমেন্টে অ্যাড হবে না জি জি বিক্রি করার জন্য? ওটা হচ্ছে প্লাস বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ। আবার এই বছরের শেষে আমার যেসব ফিনিশ গুড রয়ে যাবে না আনসোল্ড, আমি সেল করতে পারি নাই, জি জি। তাহলে ওগুলো আমি মাইনাস করে দিই। মাইনাস করে আমি আচ্ছা আলটিমেটলি কি পাচ্ছি? কস্ট অফ গুডস সোল্ড। আমি এই বছরে টোটাল যা গুডস সেল করছি ওইগুলোর কস্টিং কত আমি দেখছি। পারা যাবে? জি স্যার, পারা যাবে। তাহলে এই ডব্লিউআইপি টা আরেকবার রিপিট করবেন। ডব্লিউ হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস মানে আমার প্রোডাক্টটা এখন র মেটেরিয়াল আকারেও নাই। আমি সিস্টেমে ধরো যে আমি 100টা শার্ট তৈরি করার জন্য কাপড় দিলাম, কাপড়গুলো কাটছে, তার মধ্যে 80টা সেলাই হয়েছে আর 20টা সেলাই হয় নাই। তাহলে যে 20টা সেলাই হয় নাই ওই 20টা কি আমি আউটপুট করতে পারবো? পারবো না। আবার সেগুলো র মেটেরিয়াল আকারও আছে নাই, কারণ কিছু অর্ধেক সেলাইছে, কিছু বোতাম লাগাইছে, কিছু কলার লাগাই নাই। তার মানে এগুলো কিসে আছে, কি হিসেবে আছে? ওয়ার্ক ইন প্রসেস, যেগুলো আমি এখন পাচ্ছি না বাট সামনে পাবো। স্যার এই স্টেটমেন্টটা
হ্যাঁ বলে। স্যার ওই টোটাল মার্কেট ম্যানুফ্যাকচারিং কস্ট এর পরের থেকে এগুলা কি? কারণ এর আগে তো ফ্যাক্টরি ওভারহেড করছি, এর হ্যাঁ, পরের গুলো কি? পরের গুলো হচ্ছে আমার যে ডব্লিউএপি আর ফিনিশ গুডস। ডব্লিউএপি এবং ফিনিশ গুডস এর তোমার ইয়াগুলো আর কি অ্যাক্টিভিটি গুলো এই স্যার এটা পর্যন্ত আমার কোনটাতে পড়বে? না, এগুলো কোনোটাতে পড়বে না। এগুলো হচ্ছে আমার, আমি যে প্রথমে আমি আমার ম্যানুফ্যাকচারিং কস্ট বের করছি, এরপর আমি এগুলো হচ্ছে যে আমার এই বছরের অ্যাকচুয়াল কতগুলো আমি তৈরি করছি এবং কতগুলো সেল করছি। তাহলে আমার এই বছরের আমার তোমার ধরো একটা দোকান আছে, দোকানে যখন তুমি জানুয়ারি 1 তারিখ থেকে কি দোকান খালি ছিল, আগের বছরে যা ছিল, যা আনসোল এগুলো রয়ে গেছিল না এখানে। তাহলে আমি হিসেব করবো যে আমার এই বছরে টোটাল আমি যা সেল করছি শুধুমাত্র ওইটার কস্টিং বের করবো। তাহলে ওটা কস্টিং বের করতে গেলে আমাকে ডব্লিউআইপি টা অ্যাড করতে হবে, ডব্লিউ মাইনাস করতে হবে, ফিনিশ গুডস অ্যাড করতে হবে, ফিনিশ গুড মাইনাস করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, বাকিটা হচ্ছে আমার কি সেলিং কস্ট। টোটালটাতে এর আগের সবগুলা টোটাল হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সব। তাহলে এই ফরম্যাটটা মনে রাখতে হবে, এই ফরম্যাটটা মনে থাকলে তুমি এই ফরম্যাটে অনুযায়ী তুমি ম্যাথ করতে পারবা। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই ঘন্টা ম্যাথ করবো, আর আমি পিডিএফ শিটটা তোমাদেরকে গুগল ক্লাসরুম দিয়ে দেবো। আর কারো কোনো কথা আছে? স্যার এই ফরম্যাটটাকে মুখস্থ করতে হবে, মানে এর সবসময় এখানে এরকমই লিখতে মুখস্থ হবে? করার বিষয় নেই, তুমি মানে মনে রাখবা আর কি। তোমার রাখতে হবে কি, তোমার প্রথমে আসবে যে ম্যাটেরিয়াল কস্ট, সেখান থেকে বিগিনিং এর সাথে পার্চেস অ্যাড করবা, পার্চেস মাইনাস করবা, তারপর ট্রেডিং প্লাস করবা, ঠিক আছে? তারপরে এন্ডিং ইনভেন্টরি মাইনাস করবা, যেটা আসবে ওইটাই। তারপর ডিরেক্ট লেবারটা অ্যাড করবা, তারপর ফ্যাক্টরি ওভারহেড গুলো তুমি প্রথম দিন দেখে বসাবা, তারপর ডব্লিউএবি প্লাস করবা বিগিনিং, ডব্লিউএবি মাইনাস করবা এন্ডিংটা, ফিনিশ গুড প্লাস করবা বিগিনিং, ফিনিশ গুড মাইনাস করবা এন্ডিংটা। একটু তো এগুলো মুখস্থ করে এগুলো তুমি একটু কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে। তো জাস্ট মানে কোয়েশ্চেনে যেটা পাবো এটা এরকম প্লাস মাইনাস করে হ্যাঁ দিব? হ্যাঁ, কোশ্চেনে থাকলে তুমি এখানে আনতে দিবা, কোশ্চেন না থাকলে তুমি আনতে দিতে পারবে না। স্যার তো এগুলো purchase- তারপর একটু মানে প্র্যাকটিস না করলে মানে ফিজিক্যালি না, প্র্যাকটিস না practice করলে না, অতদিন মনে আমরা থাকবে ম্যাথ না। করবো তো, আমরা নেক্সট ক্লাসে নেক্সট উইকে ক্লাসে এটা ম্যাথ করাবো তো, জি স্যার। এই ফরম্যাটের উপর বেসিক ম্যাথ করাবো। ঠিক আছে, আর কারো যদি কোনো করে না থাকে তাহলে আমি শেষ করতে চাই। আমার আসলে 11টা থেকে আরেকটা ক্লাস শুরু হচ্ছে। সবাই ভালো আচ্ছা ঠিক থাকবো, আছে। আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার।